সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থা কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আজ আমাদের সাথে রয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ডক্টর শরীফ আহমেদ চৌধুরী এবং আমাদের সাথে আরও রয়েছে ডক্টর শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আপনাদের উভয়কেই স্বাগত। সুধী মণ্ডলী, কৃষি প্রধান বাংলাদেশ প্রায় শতকরা ৮০% মানুষ গ্রামে বসবাস করে। এর মধ্যে প্রায় ৬০% মানুষ সরাসরি ফসল উৎপাদন, মৎস্য চাষ ও প্রাণী সম্পদ পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ফসল উৎপাদনের ক্ষেত্রে মাটিতে জৈব উপাদানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো মাটিতে শতকরা ৫% জৈব উপাদান থাকা আবশ্যক, কিন্তু আমাদের দেশের ৬২% জমিতে জৈব উপাদানের পরিমাণ মাত্র ১%। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতার কারণে মাটির উর্বরতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে মাটির এই জৈব উপাদান ধরে রাখা যায় সে সম্পর্কে একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা খাদ্যশস্য থেকে শুরু করে নানা ধরনের কৃষি পণ্য উৎপাদন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের কৃষকরাও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছে। কৃষকরা তাদের পণ্যের উৎপাদন বাড়াতে জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছে। রাসায়নিক সার ব্যবহার করলে ফসলের ফলন বাড়লেও জমি তার উর্বরতা হারায়। তাই এখন বিশ্বব্যাপী রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। আমাদের দেশে কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে ভার্মি কম্পোস্টের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এমনই একটি প্রকল্প হল বগুড়া জেলার সারিয়াকান্দি থানার আমতলী গ্রামে জিকেএসএস জৈব সার কারখানা। ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করতে যে আমরা এমসিসি বাংলাদেশের মাধ্যম দিয়ে আমরা থাইল্যান্ড থেকে ইসিনিয়া প্রজাতির কেঁচো সংগ্রহ করি এবং এটার মাধ্যম দিয়ে আমরা প্রথমে ছোট আকারে আমরা এই ভার্মি কম্পোস্টের কাজ শুরু করি। আমরা পিকেএসএফ এর সহযোগিতায় আপস্কেলিং এ আমাদের ভার্মি কম্পোস্ট নিয়ে আমরা কাজ শুরু করি। তখন আমরা আমাদের বেনিফিশিয়ারি লেভেলে ১০০ ফার্মারদের নিয়ে আমরা তাদের দিয়েও আমরা এই প্রোডাকশনের কাজ শুরু করি এবং তারাও সফলতার সাথে এই প্রোডাকশন করতেছে। এবং তার সঙ্গে আমার এই ফ্যাক্টরিতে বর্তমানে ২০ থেকে ২৫ জন মহিলা, যারা দুস্থ মহিলা, তাদের কর্মসংস্থানের সুযোগ করতে পারছি। পিকেএসএফ এর প্রকল্প আছে যেখানে আমরা একটা কম্পোনেন্ট আছে লিফট, যেখানে ইনোভেশন ফান্ড নিয়ে আমরা কাজ করি। তো এই কার্যক্রমের আওতায় আমরা একসময় চিন্তা করি যে ভার্মি কম্পোস্ট নামে একটা জৈব সার আছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং নতুন ধরনের একটা জৈব সার। সেই সারটা নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। এক পর্যায়ে আমরা এই সারটাকে কৃষক পর্যায়ে প্রমোট করার জন্য আমরা বগুড়ার গ্রামীণ কৃষক সহায়ক সংস্থা জিকেএসএস নামে একটি সংস্থাকে অর্থায়ন করি। এই কারখানায় থাইল্যান্ড থেকে বিশেষ জাতের কেঁচো আমদানি করে তার মাধ্যমে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয়। এখানে রয়েছে কেঁচো ব্যাংক আর ৩০০০ কম্পোস্ট পিট। প্রথমে কম্পোস্ট রিং এ কাঁচা গোবর দেওয়া হয়, এরপরে তাতে বিশেষ জাতের কেঁচো ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া কেঁচো গোবর খেয়ে বেঁচে থাকে ও কম্পোস্ট সার তৈরি করে। কেঁচোর বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করতে রিং এর গোবর নিড়ানি দিয়ে আলগা করে দিতে হয়। ১৫ জন অতি দরিদ্র মহিলা এই কারখানায় সার্বক্ষণিক কাজ করে জীবিকা নির্বাহ করছে। বিদ্যাবাড়ির সঙ্গে আমার স্বামী মারা গেছে। আমার মনে করেন দিন পর যায় না পাই আমি এটা তো এই কেঁচো সারের কাজ করি। আমি ছেলেপেলে তার ছেলেপেলে তার বৌজি তো ভাত দিবা চায় না, বেটারা দিবে চলো, ছেলেপেলে বৌজি ভাত দিবা চায় না দেওয়াতে আমার নিজের কামাই নিজের পায়ের পর্যায়ে তো আমি নিজের কামাই আমি নিজে করে খাচ্ছি। খাই আমার দিনটা ভালোভাবে যাচ্ছে। ২৫০০ টাকা মাসে দেয় আর কি। বাড়ি আলো মানে কৃষি কাজ করে একই দিয়ে আর কি, সংসার বাচ্চা কাচ্চা লেখাপড়া করার লাগে, খাওয়া লাগে, মানে অনেক কিছু আর কি উপকার হয় কি সঙ্গে অফিসে চাকরি করে আর কি। নির্দিষ্ট সময় পর রিং এর গোবর জৈব সারে রূপান্তরিত হলে কেঁচোগুলো বেছে নিয়ে অন্য আরেকটি নতুন রিঙে দেওয়া হয় আর গোবরগুলো তুলে নিয়ে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর ছাঁকনি দিয়ে ছেঁকে নির্দিষ্ট ওজনে প্যাকেট করে সুলভ মূল্যে বাজারে সরবরাহ করা হয়।
পিকেএসএফ এর সহযোগী সংস্থা এই এলাকার কৃষকদের ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আর আগ্রহী কৃষক যাদের বাড়িতে গরু আছে তাদের ভার্মি কম্পোস্ট তৈরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে কেঁচো ও রিং সরবরাহ করে। মাঠ পর্যায়ে এই সার ব্যবহারে কৃষকরা শতকরা 30% ফলন বেশি পায় এবং জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় ভার্মি কম্পোস্ট সার এই অঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমি 3 বছর হলে এই কিছু ব্যবহার করছি, করাতে জমিতে দিচ্ছি, জমিতে দিয়ে আমার ফসল ভালো হচ্ছে এবং অনেক সার জৈব সার কম লাগছে। আমার দেখা দেখি অনেক লোক করছে এবং তারাও লাভবান হয়েছে, জমিতে দিয়ে এই সার দিয়ে অনেক উপকার হয়েছে। অনেকে ক্ষুদ্র পরিসরে ভার্মি কম্পোস্ট তৈরি করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী কৃষকদের কাছে বিক্রি করে বাড়তি আয়ও করছে। আমাদের উদ্দেশ্য ছিল যে সংস্থা পর্যায়ে একটি কম্পোস্ট ফ্যাক্টরি থাকবে, যেখান থেকে যেটাকে আমরা প্রমোশনাল কাজে ব্যবহার করব এবং আমরা তখন একটা পর্যায়ে এই সংস্থা উৎপাদিত সারগুলোকে আমরা প্রথমে বিনা পয়সায় কৃষকদের মাঝে সরবরাহ করি, তারপর কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এবং একটা পর্যায়ে আমরা চেষ্টা করি যে এটা কি হবে কৃষকরা যেন নিজেদের বাড়িতে এটা করতে পারে, যেহেতু এটার প্রযুক্তিটা খুবই সহজ। একটা কৃষকের বাসায় একটা গরু থাকলেই হয় এবং একটা ছোট্ট রিং স্ল্যাব দিয়ে এটা তৈরি করা যায়। এখন প্রায় 8,000 সদস্য কেঁচো সার উৎপাদন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা এই পরিবার পর্যায়ে কেঁচো সার উৎপাদন কার্যক্রমের সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছি। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরির কারখানা গড়ে তুলে এই এলাকায় যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, তেমনি কৃষি উৎপাদন বাড়াতে সরাসরি অবদানও রাখছে। সেই সাথে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম। আলোচনার শুরুতে প্রথমে আমি ডক্টর শরীফ আহমেদ চৌধুরীর কাছে জানতে চাইব যে কিভাবে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন এই কার্যক্রমটির সাথে সম্পৃক্ত হলো বা কেনই বা হলো। একদিকে এই রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির উর্বরতা হারাচ্ছে, অন্যদিকে রাসায়নিক সারের দাম বৃদ্ধির ফলে টোটাল কৃষিজাত পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। এতে আরেকটা ক্ষতি হচ্ছে যে পরিবেশেরও বিপর্যয় ঘটছে। যদি ফার্মারের বাড়িতে যে রিসোর্সগুলো আছে, তার একটা গরু থাকে, তার কিছু ময়লা আবর্জনা থাকে, সেগুলোকে ব্যবহার করে সেইখানকার যে নিউট্রিয়েন্টগুলো সেগুলোকে আমরা রিসাইকেল করে যদি জমির উর্বরতা শক্তি ফিরিয়ে দিতে পারি, যেটা প্রাকৃতিক নিয়মে হতো আগে, কিন্তু এখন আমরা ইন্টারভেনশনের ফলে সেটা বিপর্যস্ত হয়েছে। সেই আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। আমাদের একটা প্রজেক্ট আছে, সেটাকে বলি আমরা মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ। এখানে আমাদের প্রায় 5 লাখ হাউসহোল্ডের আমাদের সদস্য বর্তমানে। আমাদের এখনকার হচ্ছে যে এই 5 লাখ গ্রামীণ ক্ষুদ্র অতি দরিদ্র পরিবারের কাছে এই প্রযুক্তি নিয়ে যাওয়া প্রোডাকশন টেকনোলজিটা তাদেরকে আমরা দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদেরকে আমরা একটা সিড লোন এবং গ্র্যান্ট হিসেবে মিক্সড ভাবে আমরা তাদেরকে সেই টাকাটা দিচ্ছি। এবং কৃষকদেরকে দিচ্ছে নাকি সংস্থাদেরকে দিচ্ছে? আমরা সরাসরি সংস্থার মাধ্যমে কৃষকদেরকে দিচ্ছি এবং পাশাপাশি সংস্থার যে লোকজন আছে তাদেরকেও আমরা এটাতে ট্রেন করছি। যদি একজন বেনিফিশিয়ারি একটা গরু থাকে, সেখানে সে দৈনিক একটা গরু প্রায় 10 কেজির মতো এই গোবর উৎপাদন করে। তো সে মোটামুটি 15 দিনের গোবর যদি একসাথে করে তা 150 কেজি হয়। এই 150 কেজি 45 দিন পরে সে এটার থেকে 60 কেজির মতো গোবর এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারে এবং এইটা সে নিজের ব্যবহারের পাশাপাশি প্রায় 500 থেকে 600 টাকা সে বিক্রি করতে পারে। তার মানে শুধু আয় বাড়াবে না, এটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই কেঁচো সারটা, ভার্মি কম্পোস্টটা কর্মসংস্থানের সাথে কতটুকু সম্পৃক্ত? অতি দরিদ্র মানুষের যে সামর্থ্য এবং তার যে দক্ষতা, সেই দক্ষতার সাথে আমরা যে উদ্ভাবনী বা যে প্রযুক্তি স্থানান্তর করতে চাই সেটি কতটুকু সামঞ্জস্যপূর্ণ। যে কারণে এ দেশে বিভিন্ন সময় অতি দরিদ্র মানুষের জন্য হয়তো বিচ্ছিন্নভাবে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে এবং যখন কোনো কোনো উদ্যোগ সফল হয়নি, আমরা তখন বলেছি যে এই উদ্যোগগুলো সফল হয়নি কারণ উদ্যোগগুলো সঠিক ছিল না। বাস্তবতাটি তেমন নয়। উদ্যোগটি অতি দরিদ্র মানুষের জন্য কতটুকু কার্যকর ছিল এবং তাদের যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষেত্রে কতটুকু যথার্থ ছিল,
এটিকেও বিবেচনায় নিতে হবে। সেই বিবেচনায় ভার্মি কম্পোস্ট একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে অতি দরিদ্রদের জন্য লাকসই এবং সহজে তাদের এই টেকনোলজিকে ধারণ করে বিপণনের ক্ষেত্রেও এটি একটি ব্যবহার করার মতো একটি কর্মসংস্থান উদ্যোগ। কৃষকরা কি এটাকে কিনছে? আমরা দেখি যে রাসায়নিক সারের বিশাল একটা মার্কেট এই দেশে রয়েছে। ইতিমধ্যে আমাদের প্রায় 10,000 অতি দরিদ্র পরিবার কিন্তু ভার্মি কম্পোস্টের সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদের যেটি অভিজ্ঞতা সেটি হচ্ছে এটির ব্যাপক একটি চাহিদা রয়েছে। একটি জিনিস মাথায় রাখতে হবে যে সিরিয়াল ক্রপসের ক্ষেত্রে হয়তো সেভাবে এখনো ভার্মি কম্পোস্ট আপনার এক্সটেন্ড হচ্ছে কিনা সেটি আরো বেশি গবেষণার বিষয়। কিন্তু যে সমস্ত ক্রপস যেমন হোম স্ট্রিট যে ভেজিটেবল গার্ডেনিং, সেখানে কিন্তু ভার্মি কম্পোস্টের ব্যাপক চাহিদা রয়েছে। ভার্মি কম্পোস্ট ব্যবহার করার মাধ্যমে উৎপাদিত শাকসবজি আমি নিজে দেখেছি, কৃষিবিদদের সঙ্গে কথা বলেছি, এটি কিন্তু তুলনামূলকভাবে এটি একেবারেই অর্গানিক। নাম্বার 2, আপনি যদি রাসায়নিক সারের মাধ্যমে যে শাকসবজি উৎপাদন করেন তার তুলনায় কমপক্ষে 72 ঘন্টা পর্যন্ত এগুলো কিন্তু বেশি সতেজ সবুজ থাকে। ফলে এর চাহিদা দিন দিন বাড়ছে। আমি বিরতির পরে আপনার কাছে ফেরত আসবো। শুধু দর্শক মন্ডলী, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতি যাওয়ার পূর্বে আমরা কেঁচু সারের গুণাগুণ সম্পর্কে আলোচনা করছিলাম। এটার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। পল্লী কর্মশাক ফাউন্ডেশন এর চাহিদা বাড়ানোর জন্য যে ব্যাপক প্রচারণার দরকার, সেটি কি করছে কিনা? গত বছর প্রায় আমরা 8,000 এই খানায় আমরা এটা ট্রায়াল দিয়েছি এবং সেটা সাকসেসফুল হয়েছে। আমাদের এইবারে টার্গেট হচ্ছে এটা 3 গুণ করা, এবং এইটার এমনভাবে হচ্ছে যে এটার একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট হচ্ছে। এটা মানুষ দেখে গুণাগুণটা দেখে বুঝতেছে। 3.5 মিলিয়ন মেট্রিক টন সার, এই রাসায়নিক সার প্রতি বছর ব্যবহার হয়। ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে এই রাসায়নিক সারের চাহিদা অর্ধেক কমে যায়। এখানে একটা বিষয় হচ্ছে যে যারা বর্গা চাষী, তাদের দরকার হচ্ছে উৎপাদন বৃদ্ধি। মাটি কতটুকু ভালো থাকলো বা এর উর্বরতা কতটুকু হ্রাস পেল সে তার মুখ্য বিষয় না, কিন্তু জমির যে মালিক সে কিন্তু দেখে যে আমার জমিটার উর্বর থাকবে এবং ভবিষ্যতে আরো ফসল দেবে। এইভাবে কিন্তু কৃষকের কিন্তু আরেকটি বিষয় আছে যে উৎপাদন ব্যয় যেন কম হয় এবং উৎপাদন ব্যয় কমিয়ে অপটিমাম প্রোডাকশন যদি সে পায়, এটি হচ্ছে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে ভার্মি কম্পোস্টের ভূমিকা যথেষ্ট কার্যকর বলে প্রমাণিত হয়েছে যে প্রায় 30% কস্ট রিডিউস হয় আপনি যদি কেমিক্যাল ফার্টিলাইজারের বদলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন। আর ইল্ড যদি আপনি যদি প্রোডাকশন ইনক্রিজের কথা বলেন, সেটা কিন্তু 25 থেকে 40% পর্যন্ত প্রোডাকশন বেড়ে যায়। তো ফলে এটি শুরু করেছিল কিন্তু যারা প্রথমে আমরা যাদেরকে এগুলো প্রশিক্ষণ করিয়েছিলাম তারা কিন্তু একেবারেই অতি দরিদ্র এবং প্রান্তিক কৃষক ছিল। তারা কিন্তু এটি শুরু করেছে কারণ তখন পর্যন্ত ধনী কৃষকদের এ ব্যাপারে সন্দেহ ছিল। কিন্তু পরবর্তীতে এই সমস্ত ডেমনস্ট্রেশন দেখার পরে এখন আমি একটু আগে যে শ্রেণীটির কথা বললাম যে যারা এটা ক্রেতা, এখন কিন্তু বড় কৃষকরা এটির ভিতরে ঢুকে গেছে। বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান আছে SRDI, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, তারাও কিন্তু একটি স্টাডি করেছে এবং যে স্টাডি আমাদের ওই অঞ্চলে করার মাধ্যমে দেখা গেছে যে সয়েলের যে কোয়ালিটি ভার্মি কম্পোস্ট ব্যবহারের আগে এবং পরে, সেখানে কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টসের ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে ফিল আপ করেছে ভার্মি কম্পোস্ট। যে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারের ডিমান্ড কমবে, আমাদের ফরেন কারেন্সিরও কস্টিং কমে যাবে এবং বাংলাদেশেরও এক হচ্ছে উৎপাদন বাড়বে এবং বিষযুক্ত যে খাবার যেটি এখন আমাদের সবার কনসার্ন, সেখান থেকেও কিন্তু আমরা অনেকাংশে। ডক্টর শহীদ আহমেদ চৌধুরী, ডক্টর শহীদুজ্জামান যে বলল যে মাটির উর্বরতা, অর্থাৎ ভার্মি কম্পোস্ট ব্যবহার করার আগে এবং পরে যদি এই পার্থক্যটা কৃষক ভালোভাবে বুঝতে পারে তাহলে সে এদিকে ঝুঁকে পড়বে। এই যে সয়েল টেস্ট করার যে যন্ত্র, এটা কি খুব ব্যয়বহুল কিনা? না, এটা খুব ব্যয়বহুল না। এটার জন্য একটা কিট পাওয়া যায়, সয়েল টেস্টিং কিট পাওয়া যায়। এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের পাশাপাশি কি রাসায়নিক সারটাও ব্যবহার করতে হয়? জি, তবে অলমোস্ট 50%
কমে, বিশেষ করে নাইট্রোজেন ফার্টিলাইজার এবং মিউরেট অফ পটাশ ফার্টিলাইজার, এইটার পরিমাণ প্রায় অর্ধেক। তার মানে অর্ধেক রাখতে হয়। অর্ধেক কমে যায়। আমাদের কৃষকরা কি সচেতন এই বিষয়টা? এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়। তারপরে রাসায়নিক সার ব্যবহারের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে সয়েলটা টক্সিক হয়ে যায়। এগুলো কি প্রশিক্ষণের মাধ্যমে আপনি কৃষকদেরকে জানানো? এটা আমরা আমাদের প্রশিক্ষণের এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের সময় এই জিনিসগুলো ব্যাপক একটা প্রশিক্ষণ কার্যক্রম। এইটা ব্যাপক একটা প্রশিক্ষণ কার্যক্রম। মানে এই প্রশিক্ষণটা যত জোরদার হবে আমাদের কৃষকরা তত বেশি উপকৃত হবে, বেশি জানবেন। যেহেতু একদম অতি দরিদ্র মানুষের হয়তো একটি বা দুটির বেশি গরু নাই, সেই ক্ষেত্রে যেহেতু সে যদি বিক্রির জন্য যায় তাহলে একটু বড়, তাহলে তাকে একটু যেহেতু বেশি লাগে, সেজন্য আমরা এখন যেটি করছি যে টপ স্টেয়ার, সেখানে দেয়া হচ্ছে কচুরিপানা বা বাড়ির যে আবর্জনা সেগুলো, হ্যাঁ, তারপরের যে লেয়ার সেখানে গোবর দেওয়া হচ্ছে। এবং এর ফলে ঠিক যেটি 45 দিনের জায়গায় সেক্ষেত্রে হয়তো 60 দিন পর্যন্ত, 60 ডেজ পর্যন্ত সময়টা বেড়ে যাচ্ছে। এবং যেটা আমরা বলছিলাম যে একটি গরিব মানুষ যদি মনে করে এই কেঁচু বিক্রি করেও চলতে পারে। এবং এখন কেঁচো তো এখন ব্যাপকভাবে চাহিদা তৈরি হয়েছে, বিক্রিও হচ্ছে। ডক্টর শরীফ, আমি বলছিলাম যে প্রতি 2 মাস অন্তর অন্তর এই কেঁচুটা দ্বিগুণ হচ্ছে। আসলে এদের মৃত্যু তো হচ্ছে। যেগুলো মারা যাচ্ছে এগুলো কিন্তু অলরেডি ওখান থেকে সরিয়ে দেয়, ওরা কিন্তু ডিম পাড়ে। এই ডিমটার থেকে ছোট ছোট বা হয়, এগুলোই আমরা সরিয়ে নিয়ে নতুনভাবে ওদেরকে ওখানে রাখি। তারপরেও যেহেতু দ্বিগুণ হচ্ছে, একটা পোর্শন অর্থাৎ 1 গুণটাকে আমাকে সরিয়ে নিতে হয়। আচ্ছা, আমি যদি খুব সহজ ভাবে চিন্তা করি যে একটি রিঙে আমরা 150 কেজি গোবর রয়েছে, সেখানে 2000 আমাদের কেঁচু রয়েছে, এটা 45 ডেজ, 45 দিনে এটা আমার 60 অথবা 90, 60 থেকে 90 কেজি আমাদের ভার্মি কম্পোস্ট পেলাম। কিন্তু কেঁচু 15 দিন, এই 45 দিন, অর্থাৎ বছর শেষে আমি এই 2000 কেঁচু নিয়ে যদি আরম্ভ করি, বছর শেষে আমার কতগুলো কেঁচু থাকবে? এটা কি 16,000 নাকি 8,000? এইটার আমার উৎপাদন হবে 16,000, কিন্তু আমাকে 8,000 যেহেতু আমার রাখতে হবে আমার কম্পোস্টের জন্য, বাকি 8,000 আমি বিক্রি করতে পারবো। আচ্ছা, তার মানে 8,000 আমি বিক্রি করতে পারবো 8,000 টাকায়, 1 টাকা করে। আর কেঁচু সার যদি আমি এইভাবে প্রতি 45 দিন পর পর যদি আমি 1.5 মণ সার পাই, তাহলে প্রতি বছর আমি কত অর্থাৎ আমি প্রতি মাসে পরিবার কিভাবে কত টাকা আয় করতে পারবে? প্রতি মাসে সে এই 60 কেজি থেকে 60 কেজি সে এর থেকে 12 টাকা দরে এখনকার বাজার মূল্যে 720 টাকা পাচ্ছে। এটা 1.5 মাস, এটা 1.5 মাসে, এবং সে 8 বার এরকম করতে পারে। অর্থাৎ হচ্ছে যে আমার প্রায় 8,000 টাকা, 6.5 থেকে 8,000 টাকার মতো আমি একদম নেট ইনকাম পাই। আপনাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা কি? ডক্টর শরীফ যেটা বললো, এটা কি এখনো থিওরিটিক্যাল নাকি আসলে একটা? না, এটা উনি একদম যথার্থই বলেছেন। এবং আমরা মাঠ পর্যায়ে দেখেছি যারা শুরু করেছিল তারা কিন্তু এখন মোটামুটি খুবই ভালো এন্টারপ্রেনিয়র হিসাবে, তাদের লেভেলের এন্টারপ্রেনিয়র হিসাবে কিন্তু তারা দাঁড়িয়ে গেছে। এবং সাধারণত আমরা একবার যে 2000 কেঁচো ব্যবহার করি, এটা কেঁচো লাইফ সাইকেল যদি দেখা হয়, তাহলে যতদূর আমি জেনেছি যে এই কেঁচো দিয়ে কিন্তু আমরা 9 মাস পর্যন্ত, ওই যেই কেঁচো আমরা আজকে মনে করেন এটা পিটে দিলাম, এই কেঁচো কিন্তু আমাকে 9 মাস পর্যন্ত এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে তার লাইফ সাইকেলে। তাই সুতরাং এটি এক হচ্ছে যে সে যেহেতু আমরা 12 টাকা করে যে আপনার ভার্মি কম্পোস্ট, সেটা যেমন একটা বড় অংশ, আর কেঁচো বিক্রি করেও একখানে করলে দেখা যাবে যে এটা কিন্তু ভায়াবল একটা বিষয়। ডক্টর শরীফ, শেষ প্রশ্ন, সেটা হলো যে এটা কি আমরা আসলে পারিবারিক পর্যায়ে রাখতে চাই নাকি এটা খামার পর্যায়ে রাখতে চাই? আমরা এখানে একটা ক্রিটিক্যাল একটা ইস্যু আছে। আমরা হচ্ছে যে এলাকার যে নিউট্রিয়েন্টটা সেটাকে এলাকায় রাখতে চাই, নাইলে কিন্তু সয়েল নিউট্রিশন ডিপ্লিট হবে। সেই জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিবার ভিত্তিক করা, এক। তারপরে আমাদের দেশে অনেকগুলো কমার্শিয়াল ডেইরি ফার্ম, কমার্শিয়াল আছে, সেগুলো অবশ্যই সেখানে সেমি কমার্শিয়াল বা কমার্শিয়াল স্কেলে যাবে। এবং এতে আমরা শুধু দেশের না, আমি স্বপ্ন দেখছি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ, ভার্মি কম্পোস্ট। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে আলোচনার জন্য। সুধী দর্শক মণ্ডলী,
কেঁচু সারের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধ, আয় বর্ধনমূলক কর্মকাণ্ড প্রতিষ্ঠা, ফসলের উৎপাদন খরচ কমানো ও মাটির জৈব রাসায়নিক গুণাগুণ উন্নয়নের ক্ষেত্রে পিকেসেভ এবং পিকেসেভের যে মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কার্যক্রমটি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের কর্মপ্রয়াস ভবিষ্যতে অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।